আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সমন্বয়ক ইউনূস সরকার থাকতে সময় থেকে, ইউনূস আমল থেকে বলতেছি, বাংলাদেশে একটা বছর যাক, আমি আগামী 5 আগস্টে দেখতে চাই সমন্বয়ক জুলাই জনতা এই পরিচয়ে কেউ গিয়ে জনগণের সামনে দাঁড়াবে আর এরা শ্রদ্ধা পায় না থুতু খায়। আমার দেখার খুব ইচ্ছা। এবং এই সমন্বয়ক শব্দটার নামটা জুলাই আগস্টে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে, কোটা বিরোধী আন্দোলনে কয়জন কোন সমন্বয়কের মুখপানে তাকায় এই আন্দোলনে আসছিল? আপনার সন্তান, আমার সন্তান, অথবা গ্রামগঞ্জের মানুষ, শহরের মানুষ যারা ঝাঁপায় পড়ছিল, কেউ কোনো সমন্বয়কের ডাকে গেছিল নাকি এটা এমনিতেই হয়েছিল? মানুষের ক্ষোভ, ঘৃণা, বঞ্চনা, ভোট দিতে না পারা, এগুলোর থেকে সব একসাথে মুষ্টিবদ্ধ হয়েছে। কিন্তু 5 আগস্টের পরে এই সমন্বয়ক দান্দাবাজ শ্রেণী সমন্বয়ক সিলটা ব্যবহার করে দেশটারে যাচ্ছে তাই একটা মেসাকার কাণ্ড ঘটেছে। এরা কি করে নাই, এরা দারচিনি, এলাচি, লবণ পর্যন্ত চোরাকারবারি করছে সীমান্ত থেকে। এরা ইয়াবা ব্যবসায়ীগুলারে বানাইছে সমন্বয়ক নারায়ণগঞ্জে, ঢাকায় মোহাম্মদপুরে কুখ্যাত চাঁদাবাজ সন্ত্রাসী ছিল ওই এলাকার সেরা সন্ত্রাসী। এটা চাঁদাবাজ, এইটা একবার চাঁদাবাজি কইরা ধরা খায়া জেলে গেছে। এই এনসিপির লোকজন এরে ছুটায় আনছে, এই জেল থেকে ছুটায় আইনা দ্বিতীয়বার আবার এ চাঁদাবাজি করছে। ভুরি ভুরি সারা দেশে, খুলনায়, রাজশাহীতে, রংপুরে মানুষের বাড়িঘর দখল করছে। অহেতুক মানুষে আওয়ামী লীগ, ফেসিবাদী এগুলা পরিচয় দিয়া সমাজের যারা ঠান্ডা মানুষ, কোনো স্বাদ পাচ্ছে নাই, কারোর সাথে ওভাবে মিশে নির্ঝঞ্ঝাল ব্যবসা করে, একটু বিত্তশালী মানুষ, এদেরকে নানানভাবে ফাঁসায়া জুলাই হত্যা মামলা, এইটা সেইটা ভুংচুং দিয়ে মানুষরা হয়রানি করছে। আজকে একটা তামসা দেখলাম, সার্জিস আলম এনসিপির নেতা সার্জিস আলম বয়ান দিচ্ছে, আয় রে কি বাংলাদেশে বিএনপি সরকার এই জেলা প্রশাসক, কি জেলা পরিষদ চেয়ারম্যান, তারপরে আপনার সিটি কর্পোরেশনের প্রশাসক, এইখানে সব নিজের লোক বসায় এরা মহা অন্যায় করে ফেলছে, গণতন্ত্র নাকি সাংঘাতিক দৌড়ায় পালাইতেছে। আর এই সার্জিস আলমরা এই গ্রুপটাই, তো এই গ্যাংটাই সচিবালয়ে মাস্তানি, সচিবালয়ে মব, সচিবালয়ে নিয়োগ বাণিজ্য, সচিবালয়ে তদবির, সচিবালয়ে পদোন্নতি, সচিবালয়ে পোস্টিং, এদের লোকজন, এদের পেয়ারের লোকজন এরা গিয়া ওয়াসা লুটপাট করে রাখাইছে, এরা গিয়া সরকারি স্থাপনা লুটপাট করে রাখাইছে। এদের পেয়ারের জামাতে ইসলামীর লোক সবগুলা বিশ্ববিদ্যালয়ে ভিসি বসানো হয়েছে ইউনূসের হাত দিয়া। এদের পেয়ারের লোক এই বাংলাদেশ ব্যাংকে আপনার গভর্নর বানানো হয়েছে, চুপ করে ছিল না। তার মানে তার পেয়ারের লোক বসায় ওই যে 18 মাস 19 মাস দেশটারে গণতন্ত্রের 14টা বাজায় চালাইছে, তারা এখন বয়ান দেয় বিএনপি চাইছে, তো তার লোক বসাইলে ভালো। আর সার্জিসের শ্বশুরই তো নাকি বানায় দিচ্ছে আপনার বিচারপতি কোট, মানে শ্বশুর কোটায় সে বিচারপতি হয়ে গেছে, শোনা গেছিল না এই আলাপ আলোচনা। সেই যখন বিশ্রী অবস্থা, রাজধানীতে ধানমন্ডি এবং কলাবাগানে কিছু সমন্বয়কের এত ঠান্ডা ভেতর ভেতর বিচরণ এবং অত্যাচার ছিল, ওই এলাকার যারা বিত্তবান মানুষ এরা খুব ভালো জানে। হাক্কানি পাবলিশার্সের মোস্তফা সাহেব হয়রানি করে ফেলছিল না, তখন ওসি ওই যে কৈশোরী নোমার মা, এই যদি না থাকতো তো হাক্কানির মোস্তফা সাহেব বিরোধী জেলে বইরা লয়ে যায়। এরকম ধানমন্ডি কলাবাগান এলাকায় আরো ত্রাস হয়েছে। আমি একটা ঘটনা বলি, কলাবাগান এলাকায় এক সমন্বয়ের হাত দিয়ে ফেলছিল মৌচাকের মধ্যে। শেখ পরিবারেরই একজন লোক, সে বুঝতে পারে নাই, তার ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করতে গিয়ে তারপরে এমন জায়গার থেকে ঠেলা খাইছিল, সেই ঠেলায় পরে 11টা জেলে গেছিল। সেই কলাবাগান থানায় আবার নতুন করে, ধানমন্ডি কলাবাগানে আবার নতুন করে সমন্বয়ক না কিন্তু ওই সুবিধাবাদী ধান্দাবাজ মামলা ব্যবসায়ী, এদের আবার নতুন করে একটা বিচরণের খবর পাওয়া যায়। দেখেন কত ভয়ঙ্কর ঘটনা, কিভাবে আবার এই সরকারের সময় ওই এদের আসলে কোনো রং নাই। এরা এখন যেরকম বিএনপি সরকারের সময় রং বদলাইতেছে আবার ধান্দা পানির দিকে, এরা ইউনূস সরকারের সময় তাই ছিল, আলটিমেটলি আওয়ামী লীগ সরকারের সময় এই গ্রুপ এরকমই ছিল কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। জুলাই আন্দোলনের নয়ন হত্যাকে কেন্দ্র করে 2 মামলার নেপথ্যে যা জানা যাচ্ছে, একই লোককে হত্যার কারণে এর আগে মোহাম্মদপুর থানায় মামলা হয়েছিল আদালতের নির্দেশে, সেটার ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছে। এখন আবার ওই লোকের নামে, ওই লোকের হত্যাকাণ্ডে আবার মামলার জন্য আবেদন করা হয়েছে। মানে বাণিজ্য কোন এলাকায় দেখেন। 24 জুলাই আন্দোলনে রাজধানী কলাবাগান থানা এলাকায় নিহত নয়নকে কেন্দ্র করে নতুন করে আবারও মামলা দায়ের হয়েছে। একই ঘটনায় পুনরাবৃত্ত অভিযোগকে কেন্দ্র করে মামলা বাণিজ্য, হয়রানি ও প্রভাব বিস্তারের অভিযোগ তুলেছে স্থানীয়রা। সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে 248 জনকে আসামি করে একটি অভিযোগ দাখিল করা হয়েছে।
অভিযোগটি অন্য থানা এলাকার ঘটনাকে কেন্দ্র করে কলাবাগান থানায় করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি আমলে নিয়ে আদালত কলাবাগান থানার কাছে জানতে চান এই ঘটনার বিষয়ে আগে কোনো মামলা হয়েছে কিনা। পরে কলাবাগান থানা থেকে আদালতে পাঠানোর প্রতিবেদনে জানানো হয় যে এ বিষয়ে থানায় পূর্বে কোনো মামলা হয়নি। কিন্তু ঘটনা সত্য না, মানে কলাবাগান থানাকেও ম্যানেজ করে ফেলছে তাইলে। সংশ্লিষ্ট সূত্র বলছে নিহত নয়নকে ঘিরে এর আগে আরেকটি মামলা দায়ের করা হয়েছিল। কলাবাগান থানা বলছে আগে মামলা দায়ের করা হয়নি। আরেকটি মামলা 2024 সালের 4 আগস্ট বাংলা মোটর এলাকায় গুলিবিদ্ধ হন নয়ন। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় 20 সেপ্টেম্বর মারা যান। এই ঘটনায় নিহত শ্বশুর এরশাদুল হক 167 জনকে আসামি করে আদালতে একটি অভিযোগ দাখিল করেন। আদালতের নির্দেশে সেই অভিযোগের ভিত্তিতে মোহাম্মদপুর থানায় মামলা রুজু হয়। মামলাটি ছিল যে নাম্বার দেওয়া হয়েছে এবং 2026 সালের 1 জানুয়ারি, এই বছরই 1 জানুয়ারি পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। এবছর 1 তারিখে পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে, কিন্তু ইতিমধ্যে যেটার ফাইনাল রিপোর্ট পুলিশ 1 জানুয়ারি দিয়েছে, আবার এসে আদালতে গেছে। আগে দিছিল শ্বশুর মামলা, এখন গিয়া বাপে মামলা দায়ের করছে ওই একজনের নামে, এখন আসামি করছে 148 জনের। মানে বুঝতে আর বাকি থাকে ধান্দা কোথায় আছে না আছে। এই বিষয়টা নিয়ে ওই এলাকার যিনি এমপি এবং বর্তমানে তিনি মন্ত্রী, তার কাছে এই যে আপনার স্থানীয় সংসদ সদস্য, সড়ক পরিবহন, নৌ ও রেলপথ মন্ত্রী জনাব শেখ রবিউল আলমকে স্থানীয়রা জানিয়েছেন। ব্যবসায়ীরা এটা নিয়ে স্বাভাবিকভাবে আতঙ্কে আছেন। আমরা এই মামলার লীলা খেলা, এই ধরনের মামলাবাজির কারবার আর কতদিন দেখতে পাবো? হয়তো আমাদের সামান্য কিছু নেতা, কিছু কর্মী জীবন রক্ষার্থে দেশের বাইরে পাড়ি জমিয়েছিলেন, কারণ যদি ওনারা দেশে থাকতেন ওনারা হত্যার শিকার হতেন। সেই জায়গায় ওনারা জীবন বাঁচিয়েছেন। আমাদের নেতা কর্মী সবাই হয়তো ঘর বাড়ি ছেড়ে একজন এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে চলে গেছেন, কষ্টে আছেন। তৃণমূল কর্মীরা প্রচণ্ড কষ্টে আছেন। এরপর আওয়ামী লীগ আছে, কিন্তু সেটার প্রমাণ আওয়ামী লীগ যে সগৌরবে ফিরে আসবে সেটার প্রমাণ কিন্তু আজকে সারাদিনের পত্রিকাগুলোতে, যেখানে গত 1-1.5 বছর আওয়ামী লীগের নাম নিতে কেউ সাহস করে নাই, যেখানে আওয়ামী লীগ তো দূরের কথা, বঙ্গবন্ধু, জাতীয় সঙ্গীত এগুলো নিয়ে কথা বললে মবের শিকার হতো, সে জায়গায় আজকে সমস্ত পত্রিকা, সমস্ত বলতে ম্যাক্সিমাম পত্রিকাতে, আমি যতগুলো দেখেছি 12-14টা পত্রিকা, সবগুলোতে, বাংলাদেশের সবচেয়ে ভালো ভালো যে পত্রিকাগুলোতে, এগুলোতে দেখলাম যে 107তম জন্মবার্ষিকীর একটা নিউজ মিনিমাম এসেছে। এটা হচ্ছে আওয়ামী লীগ যে সগৌরবে ফিরে আসছে অল্প কিছুদিনের মধ্যে, তার প্রমাণ। এখন বলি যে আওয়ামী লীগের কোন নেতারা আসলে চায় না আওয়ামী লীগ ফিরে আসুক। দেখুন, বাংলাদেশ থেকে যারা ভারতবর্ষে চলে গেছে, এই সমস্ত নেতারা বা হাজার খানিক কর্মীও আছে ওখানে যারা কষ্টে আছে কিন্তু ভারতে, ওনারা কিন্তু যে কোনো সময় ফিরে আসবে। নেত্রী সাথে ফিরেই আসবে, নেত্রী আগেই ফিরে আসবে। আবার মিডিল ইস্টে কিছু নেতাকর্মী গেছে বা বিভিন্ন মালয়েশিয়াতে যারা গেছে, এরা সব ফিরে আসবে, কিন্তু ফিরে আসবে না এই মুহূর্তে। ফিরে আসতে চায় না বা ফিরতে চায় না হচ্ছে যে ইউরোপ এবং আমেরিকাতে যেসব নেতারা চলে গেছে। আপনার সোজা একটা কথা বলি ভাই, যে যারা বাংলাদেশ থেকে 5ই আগস্টের পরে ইউরোপ এবং আমেরিকাতে গেছে, এদের হয় কারো কারো ভিসা আগেই ছিল, এরা আগেই চলে আসছে, বা কেউ কেউ পরবর্তীতে ভিসা করে চলে আসছে, অথবা কেউ কেউ রেড পাসপোর্ট দিয়ে চলে আসছে। এখন ওনারা চায় না যে এই মুহূর্তে ওনারা দেশে গিয়ে আন্দোলন সংগ্রাম করে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় এনে এরপরে ওনারা মন্ত্রী মিনিস্টার হবে, এই গ্যারান্টি ওনাদের নাই। এবং ওনারা চিন্তা করছেন যে আগামী 5 বছরের ভেতরে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে কিনা বা 10 বছরও আসবে কিনা। তো তার চেয়ে ভাই আওয়ামী লীগ এখন যেভাবে আছে সেভাবে থাক, আমরা ইউরোপ আমেরিকাতে আছি, আমরা একটু শান্তিতে থাকি, যখন সব গুছাইয়ে আসবে তখন আমরা যাই আবার নেতাগিরি করব। যেমন আমরা হাইব্রিড বলি বা সুবিধাভোগী বলি, সুবিধাভোগী গোষ্ঠী সবসময় ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। এই সমস্ত নেতা ইউরোপ আমেরিকাতে পালিয়ে থাকা এই সমস্ত নেতারা, আমি ওদেরও বলবো যে পালিয়ে আছে। ইউরোপ আমেরিকার বাইরে যারা আছে তারা পলাতক নাই, এগুলো পলাতক। ইউরোপ আমেরিকা যেগুলো বৈশা আছে এগুলো সব পলাতক। এরা বাংলাদেশে এই মুহূর্তে ফিরতে চাচ্ছেন না, কারণ তারা সকলে এজাইল করে রেখেছেন এখানে। সুতরাং তাদের এজাইলের কাগজপত্র দরকার, তাদের ফ্যামিলি এইখানে, বউ বাচ্চা এইখানে, গ্রামার স্কুলে পড়ে ভালো ভালো। এই জন্য তারা চায় না যে আওয়ামী লীগ খুব সহসা, খুব দ্রুত আওয়ামী লীগ ফিরে আসুক, কারণ ফিরে যদি আসে, তারা যদি আবার যায় নেতা হইতে গেলে তাদের এগুলো সব বাতিল হবে, পরবর্তীতে কোনো প্রবলেম হলে তারা আর আসতে পারবে না। এইটা হচ্ছে তাদের মাথার মূল টেনশন।
বাকি বাংলাদেশে আমাদের যেসব নেতারা আছে এরা চাচ্ছে যে কোনো মুহূর্তে ঝাঁপায় পড়তে, ভারতবর্ষে যারা আছে তারা, মিডিল ইস্টে। সুতরাং আপনাদেরকে চিন্তা করতে হবে যে ওই সাইডটা নিয়ে, মানে এশিয়ার ভেতরে যারা আছে তারা আসবেই যে কোনো মুহূর্তে, যে কোনো দিন, যে কোনো মুহূর্তে আসবে। কিন্তু ইউরোপ আমেরিকাতে যারা আছে তারা যখন সব রেডি হয়ে যাবে তখন দেখবেন নেতা হতে। এটা আপনি একটা প্রমাণও দিতে পারি। আপনি একটা জিনিস দেখেন, এই যে বিএনপিতে খেয়াল করছেন, তারেক রহমান আসলো, হয়রাজ এই 17 বছর বিএনপির যেই সব বড় বড় নেতাগুলা জেলে গেছে, আসছে, আন্দোলন করছে, সংগ্রাম করছে, ছোট হোক বড় হোক, যা করছে, ওদের কিন্তু এই মুহূর্তে পাত্তা নেই। যেন আপনি দেখেন ওই যে মির্জা আব্বাস কতবার জেলে গেছে, বের হয়েছে, ঠিক না? গয়েশ্বরচন্দ্র রায়, তারপরে রুমিনা ফারান্ত শেষ পর্যন্ত বেরই হয়ে যাইতে হয়েছে। এছাড়াও আপনার এই আমানুল্লাহ আমান, এরা সব কিন্তু গত 17 বছর কিন্তু আসছে গেছে, জেলে আসছে গেছে। এই আর যারা কোনো কিছুর ধরাছোঁয়ার বাইরে ছিল, কিছু করে নাই, ওরা কিন্তু এসে কিন্তু আবার সেই মন্ত্রী, মিনিস্টার, এমপি হয়ে গেছে। খেয়াল করেন, যেন কষা জাহিদের কথা মনে আছে, যে এখন তারেক রহমানের উপদেষ্টা, এই হারামজাদা কিন্তু 32 নম্বর ভাঙার পরে চরম উল্লাস প্রকাশ করেছিল, মনে আছে? ইউটিউবে, তার নিজস্ব ইউটিউবে। সে এখন উপদেষ্টা। এটাও সব বিএনপির থেকে। সেম আওয়ামী লীগের ভেতরও এইরকম সুবিধাভোগী কিছু আছে যেটার ব্যাপারে আপনার স্মরণ রাখতে হবে। সেই স্মরণটা রাখতে হলে আপনি এখন যদি টোটাল বিএনপির মন্ত্রিপরিষদ, এমপি, রাজনৈতিক টোটাল একটু চোখ দেন, বেশি দিন লাগবে না, আপনি 2-3টা দিন একটু ভালোভাবে দেখেন যে কারা মন্ত্রী, কারা এমপি, কারা কমিটিতে, কারা কি, কারা কোথায়, সব পাওয়া যাবেন। ঠিক এই ধরনের ব্যক্তিগুলো আওয়ামী লীগের আছে, যারা এখন ইউরোপ আমেরিকাতে আছে। এরা যাবে যখন আপনারা ফিল্ড রেডি করে দেবেন, আপনার রক্ত ঘাম ঝরাইয়া যখন ফিল্ড রেডি করবেন তখন যাবে। এরা চাচ্ছে যে আমাদের নেত্রী যাতে এই মুহূর্তে ইন্ডিয়া থাকে, কোনো দরকার নাই বাংলাদেশে আন্দোলন ডাক দেওয়ার দরকার নাই, কারণ আন্দোলনের ডাক দিলে পোলাপাইন রাস্তাতে নামবে, তাদের নেতাগিরি তো চলে যাবে। তারা তো একজন প্রভাবশালী নেতা মন্ত্রী ছিল, তাদের তো প্রভাব চলে যাবে, কারণ তারা এই মুহূর্তে দেশে যাবে না। তাদের কথা হচ্ছে 100% সেটেলড হলে, মানে সব ঠিক, ওনাদেরকে জামাই আদরে আপনারা নিয়ে আসবেন, ওনারা ক্ষমতায় বসবে, ওনারা আবার মন্ত্রী হবেন, ওনারা আবার 2 নম্বরই করবেন। এগুলো থেকে সাবধান। আর এই ধরনের এই আমেরিকা ইউরোপের যেগুলো আছে, আমেরিকা ইউরোপ, আমি বারবার বলছি, আমেরিকা ইউরোপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে যেগুলো আছে, এরা কেউ বাংলাদেশে এই মুহূর্তে ফেরত চাচ্ছেন না, এবং এরা চাচ্ছেন না যে নেত্রী কোনো আন্দোলনের ডাক দিক, কোনো কিছু করুক, কারণ তারা তাদের আগের কাগজপত্র ঠিক করতে চাচ্ছে। যখন তাদের সব ঠিক হবে, এর ভিতরে তৃণমূল কর্মী আপনারা লাফায় মারা যান, খান না খান, তাতে তাদের সমস্যা নেই। তারা টাকাও খরচ করবে না, কিছু না। হ্যাঁ, মাঝে মধ্যে হয়তো তারা এই 50,000, 1 লাখ টাকা দিচ্ছে কাউকে কাউকে, দিয়া বলতে যে তুমি 2টা পোস্টার লাগাই দাও, ওই 2জন লোকরে খাওয়াই দাও, 10টা পাঞ্জাবি জেলখানায় পাঠাও, আমার নামটা দিয়া, যাতে প্রচারণায় থাকি আমি, যে আমি আছি। কিন্তু এরা কেউ চাচ্ছে না যে আওয়ামী লীগ এই মুহূর্তে কোনো আন্দোলন করুক, রাস্তায় ফিরে আসুক। সেই জন্যে আমি লিখেছি আওয়ামী লীগ ফিরুক, এটা পলাতক অনেক নেতারাই চান না। পলাতক কোন নেতারা চান না ভালোভাবে বুঝছেন, ভারতবর্ষে যারা আছে তারা না, তাদের ভাই পৃথিবীর অন্য কোনো দেশে যাওয়ার রাস্তাও নাই। তারা ফাইট করে হলো বাংলাদেশে ঢুকেই তারা রাজনীতি করবে, এটা হচ্ছে মূল কথা। আর বাকি যারা আছে ইউরোপ আমেরিকাতে, বুঝা দেখেন, এত শান্তির জায়গা ছাইরা কেউ অশান্তি নিতে চায় না। প্রশাসন, পুলিশ, বিশ্ববিদ্যালয়, এমনকি স্থানীয় সরকারে চলছে একান্ত অনুগত দলীয় লোকদের নিয়োগ। 1 মাসের মাথায় তারেক রহমান ভুলে গেছেন তার নির্বাচনী ইশতেহারে উল্লেখ করা মেরিটোক্রেসি বাংলাদেশের কথা। জনপ্রশাসনে চলছে দেদারসে চুক্তি ভিত্তিক নিয়োগ। এমন নিয়োগে হার মানছে ইউনূসের অন্তর্বর্তী সরকারও। দক্ষতা না থাকা সত্ত্বেও বয়স্ক সাবেক আমলাদের ফিরিয়ে আনা হচ্ছে প্রশাসনে। বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে দলীয় শিক্ষকদের নিয়োগ। দেশের সবকটি সিটি কর্পোরেশনে বসানো হয়েছে রাজনৈতিক বা দলীয় প্রশাসক। সিটি কর্পোরেশনের পর 42টি জেলা পরিষদও দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে বিএনপি সরকার। সব মিলে প্রশাসনের সব স্তর যেন হয়ে উঠেছে বিএনপি নেতা কিংবা দলটির অনুগতদের পুনর্বাসন কেন্দ্রে, যাকে বলা যেতে পারে জাতীয়তাবাদী পুনর্বাসন কেন্দ্র। বাংলাদেশে 2024 সালের অগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের সব সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভা মেয়রদের অপসারণ করেছিল অন্তর্বর্তী সরকার। তখন এসব প্রতিষ্ঠানের শীর্ষ পদে অধিকাংশই ছিলেন আওয়ামী লীগের নেতারা। শেখ হাসিনা সরকার পতনের পর তাদের বেশিরভাগই আত্মগোপনে যান এবং অনেকে আটক হন।
এমন পরিস্থিতিতে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়। অন্তর্বর্তী সরকার তাদের পছন্দসই লোকদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছিল, যাদের অনেকের বিরুদ্ধে দুর্নীতির ব্যাপক অভিযোগ পাওয়া গেছে। বিএনপি সরকার গঠন করার এক সপ্তাহের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি সহ দেশের 6টি সিটি কর্পোরেশনের সরকারি কর্মকর্তাদের সরিয়ে দলীয় নেতাদের নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। সর্বশেষ দ্বিতীয় দফায় বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। সরকারের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিটি কর্পোরেশন আইন অনুযায়ী কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা তাদের সিটি কর্পোরেশনগুলোতে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যদিও এ সংক্রান্ত দুটি আইনে বলা হয়েছে, একজন প্রশাসক কোনোভাবেই 180 দিনের বেশি দায়িত্বে থাকতে পারবেন না। সিটি কর্পোরেশনগুলোতে যারা প্রশাসক হয়েছেন তাদের মধ্যে কেউ সংসদ নির্বাচনে পরাজিত, অনেকে আবার দলীয় মনোনয়ন বঞ্চিত। সিটি কর্পোরেশনের প্রশাসকদের নিয়ে আলোচনার মধ্যে গত 15 মার্চ সরকার এক প্রজ্ঞাপনে 42টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেয়। যারা নিয়োগ পেয়েছেন তারা সবাই নিজ নিজ জেলায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা। সিটি কর্পোরেশন এবং জেলা পরিষদ দুই ক্ষেত্রে যাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তারা সবাই বিএনপি নেতা। তাদের কেউ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হয়েছেন, কেউ কেউ নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি। নিয়োগ পাওয়া এই প্রশাসকদের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে প্রার্থী হয়ে পরাজিত হওয়া অন্তত 10 জন রয়েছে। বিবিসি বাংলা খবরে বলা হয়েছে, প্রশাসক নিয়োগের মাধ্যমে কাউকে সান্ত্বনা আবার কাউকে পুরস্কার দেওয়া হয়েছে, এমন আলোচনাও আছে রাজনৈতিক অঙ্গনে। দৈনিক প্রথম আলো এবং বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, মূলত এর মাধ্যমে এক ধরনের পুনর্বাসন করা হচ্ছে। যদিও বিএনপি নির্বাচনী ইশতেহারে উল্লেখ আছে, স্থানীয় সরকার থেকে জাতীয় সংসদ পর্যন্ত প্রতিটি স্তরে জনগণের সরাসরি ভোটে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ও সরকারে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠা করা হবে। কিন্তু বিএনপি সরকার গঠনের পর দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকার পরও স্থানীয় সরকারের জনপ্রতিনিধি নির্বাচনের দিকে না গিয়ে প্রশাসক নিয়োগ শুরু করায় এ নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারের দিক থেকে অবশ্য বলা হয়েছে, অকার্যকর স্থানীয় সরকারকে সচল করার জন্য সিটি কর্পোরেশন